প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম প্রহরী। এখন শুরু করছি অষ্টম অংশ। চিন্তার ঝড় বইছে মাথার ভেতর। তৈরি হয়ে গেছে ওরা, ওকে খুন করার জন্যে মুখিয়ে আছে যেন। ওই ক্রেইটনকে হত্যা করেছে কথাটা বিশ্বাস করিয়ে শহরের বেশ কিছু ভালো লোককেও টেনে নিয়েছে দলে। ঘাড় ফিরিয়ে বোম্যানের দিকে তাকালো টমাস। দোকান বন্ধ করে চুপচাপ বসে থাকো, আমি ছাড়া কাউকে ঢুকতে দিও না। একটু ভাবলো ও। এবার ব্যাপারটা বোধ হয় বুঝতে শুরু করেছি আমি। বোম্যান, প্রথম থেকে তুমিই ছিলে আসল শিকার। মানে, অন্য কোনো মতলব থাকলেও তোমার টাকাটাই আসলে লুট করতে চাইছে ডাকাতরা। তোমার ঘোড়া নিয়ে এখনই মার্ক বিওয়ারের কাছে সাহায্য চাইতে যাব আমি। শটগান হাত বদল করলো বোম্যান, মাথা ঝাঁকালো। ঠিক আছে টমাস, আমি অপেক্ষা করছি, কিন্তু দোহাই লাগে ফিরে এসো দয়া করে। বারের উপর শটগান রেখে কপালের ঘাম মুছল বোম্যান। কিন্তু ওরা তোমাকে এখন শহর থেকে বেরোতে দেবে কি? এতক্ষণে আমার ঘোড়াগুলো আটকে ফেলেছে হয়তো। কোনো রকম ঝুঁকি নিতে চাইবে না ওরা। এ ব্যাপারে টমাসও একমত। আবার রাস্তার দিকে চেয়ে ভাবনাগুলো গুছিয়ে নেয়ার চেষ্টা করলো ও। শহরেরই একজন কেউ আছে এসবে। কে? প্রশ্নটা খোঁচাতে লাগলো ওকে। অন্তত শত্রুর পরিচয় জানলে এগোবার একটা উপায় বের করা যেত। হ্যামিল্টন সম্পর্কে তোমার কি ধারণা? হঠাৎ জানতে চাইল টমাস। তারও তো টাকা খোয়া যাচ্ছে। যা হোক, এ কাজের বুদ্ধি ওর মাথা থেকে আসবে তেমন মনে হয় না আমার। এরকম চুপচাপ স্বভাবের লোকগুলোই কিন্তু ভেতরে ভেতরে দারুণ চালু হয়, বলল টমাস। ওদের বোকা ভাবতে যেও না। রাস্তার দিকে চেয়ে কথা বলছে ও। ভাবছে আর বেশি সময় হাতে নেই। তিক্ত কণ্ঠে বিড়বিড় করে উঠল ও। মুশকিল হলো, কিছু ভালো লোকও আমায় ভুল বুঝে বসে আছে। অথচ বিনা কারণে কেউ প্রাণ হারাক আমি চাই না। ঘাড় ফেরালো রলিংস। মেয়েটা এসবে আছে জানি। নেড না কি যেন নাম, ওই লোকটাও আছে। কিন্তু গোটা শহরটাকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলল কে? বুঝতে পারলাম না। বাইরের কেউ না নিশ্চিত, শহরেরই কেউ। এমন কেউ যার কথা বিনা দ্বিধায় বিশ্বাস করবে সবাই। কে হতে পারে? ঘাড় ফিরিয়ে বোম্যানের দিকে তাকালো টমাস। তোমার কথাই বিশ্বাস করবে সবাই বোম্যান। কিন্তু আমি কেন এমন গুজব ছড়াবো? তুমিই তো বললে সবচেয়ে বেশি টাকা আমার। সবচেয়ে বড় লোকসানটা হতে যাচ্ছে আমারই। অনেক বেশি টাকা ধার নিয়ে ফেলেছি। টাকাগুলো লুট হলে সর্বশান্ত হয়ে যাব। তো কেন আমি খামোখা এমন কথা রটাতে যাব? তাহলে জর্জ লুথার স্যাম্পেল? ও, প্রাণ গেলেও না। ওর মতো ভালো আর সৎ লোক খুব কম আছে। শহরের সত্যিকার অর্থে কোনো ভালো লোক থাকলে। থেমে গেল বোম্যান। আচ্ছা টমাস, তুমি বলছিলে না সেই মেয়েটাকে দক্ষিণ দিক থেকে আসতে দেখা গেছে? হ্যাঁ, এ ব্যাপারেই ক্রেইটনের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কোনো সন্দেহ নেই, মেয়েটা কার ঘোড়া চালাচ্ছে চিনে ফেলেছিল ক্রেইটন। দুজনের জন্যে 2 গ্লাস বিয়ার ঢাললো বোম্যান। বারের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে জিভ দিয়ে ঠোঁট চাটল। তারপর অনিচ্ছার সঙ্গেই বলল, হ্যামিল্টনের একটা ঘর আছে ওদিকে। জানি, সে কথাই ভাবছিলাম। হ্যামিল্টনে রড মর্গ্যানকে আনার বিরোধিতা করেছিল। শূন্য রাস্তায় চোখ বুলালো টমাস। দুজন রাইফেলওয়ালাকে দেখা যাচ্ছে এখন। এই সেলুনের দিকে চোখ রাখছে। সামনে যখন এই পেছনের অবস্থাও সুবিধের নয় বলেই মনে হচ্ছে। ঘড়ির দিকে চাইল। আর প্রায় 1 ঘন্টা। কিন্তু কি করার আছে ওর? কিছু করতে গেলেই গুলি খেতে হবে। শত্রুপক্ষ জিতে যাচ্ছে, অবশেষে হেরে যাচ্ছে ও নিজেই। এদের সঙ্গে পাল্লা দিতে পারবে এমন মনে করল ও কোন সাহসে? রড
মর্গানের সমকক্ষ হওয়ার মতো কি যোগ্যতা আছে ওর? লোমার কথা মনে পড়ল হঠাৎ। রহস্যময় এক বৃদ্ধের সঙ্গে গেছে মেয়েটা, রডের সঙ্গে দেখা করতে, কিন্তু কোথায়? ওর বাবা কিংবা ভাই কি জানে কোথায় গেছে মেয়েটা? ভাই? আচ্ছা, কেমনতর গর্ধব ছেলেটা? লুক শর্টই বা গেল কোথায়? কার পক্ষে আছে সে এখন? অস্থিরভাবে পায়চারি শুরু করলো টমাস। প্রতিটি দরজা জানালার দিকে তাকাচ্ছে ও। হঠাৎ কোণে অদৃশ্য হাতের হঠাৎ কোনো অদৃশ্য হাতের স্পর্শে শহরের সবকটা দোকানপাট বন্ধ হয়ে গেছে। দুর্বৃত্তদের জন্যে সুবর্ণ সুযোগ। সবকিছুই এখন তাদের আয়ত্তে চলে গেছে। এত সহজে কাজ আদায় হবে নিজেরাও বোধহয় ভাবতে পারেনি তারা। শহরের সঙ্গে মার্ক বিওয়ারের কোনো রকম সংঘাত বাঁধছে না। একটা সেলুনে বন্দি হয়ে আছে শহরের একমাত্র অফিসার। গোলাগুলির আশঙ্কায় রাস্তা ছেড়ে সরে পড়েছে শহরের লোকজন। একটু পরেই টাকা নিয়ে পৌঁছবে ট্রেনটা। টাকা নামানোর পরপরই আবার ছেড়ে যাবে। কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই সব টাকা চলে যাবে তাদের হাতে। টাকার চালানটা যার বুঝে নেয়ার কথা, সেই বোম্যানও আটক পড়ে আছে এখানে। মাত্র কয়েক মিনিটের বদলে এখন প্রচুর সময় পাবে লুটেরারা মতলব হাসিলের জন্যে। তাড়াহুড়ো করতে হবে না। ভাবতে গিয়ে খেপে উঠল টমাস। হেরে গেছে ও। সত্যি কি হেরে গেছে? হঠাৎ খিস্তি করে উঠল টমাস। নির্জন রাস্তায় চোখ রাখল আবার। কিন্তু টাকাগুলো নিয়ে কি করবে ওরা? কোথায়? কোন দিকে যাবে? আমার বিশ্বাস হ্যামিল্টন আছে এই চক্রান্তের পেছনে, হঠাৎ বলল টমাস। হয়তো প্রথম থেকেই, এমনকি বুদ্ধিটাও হয়তো তার। কোনো জবাব দিল না বোম্যান। বিয়ারের গ্লাসের দিকে একবার তাকালো, তারপর গলায় ঢাললো অবশিষ্ট পানীয় টুকু। ওই মেয়েটাই এসবের মূলে রয়েছে, বলল টমাস। ওর জন্যেই হচ্ছে সব কিছু। জড়িয়ে পড়েছে হ্যামিল্টন। আবার এও হতে পারে এখান থেকে হাঁপিয়ে উঠেছিল সে। হয়তো মুক্তি পেতে চেয়েছে এসব থেকে। হাতের ইশারায় চারপাশে দেখালো ও। হ্যাঁ, প্রথম থেকেই খুব অসুখী ছিল সে, বলল বোম্যান। এ শহরে থেকে গেলেও ওর আশা অনুযায়ী এগোয়নি কিছুই। শহরটা আরও দ্রুত বেড়ে উঠবে আশা করেছিল হয়তো সে। ভেবেছিল জিনিসপত্রের দামও বাড়বে। কিন্তু কাজ ঝাঁকালো বোম্যান। ওর প্রত্যাশা পূরণ করতে পারল না এ শহর। ঘড়ি দেখল টমাস রলিন্স। কয়েকটা মিনিট মাত্র কেটেছে। বারে এসে অবশিষ্ট বেয়ারটুকু শেষ করল। ফ্রিম্যান থাকলে এখন কি করত? সোজা ওদের মাঝখানে গিয়ে দাঁড়াতো সে। প্রচণ্ড ব্যক্তিত্বের প্রভাবে ঠেকিয়ে দিত ওদের। একই কাজ করতো হয়তো রড মর্গানও। খালি গিলাসের দিকে তাকিয়ে একটু ভাবল রলিন্স। হঠাৎ ওয়াটার টাওয়ারের কথা মনে পড়ে গেল। লোকজনকে ওখান থেকে দূরে সরিয়ে রাখার জন্যে এত ব্যাকুল কেন ওরা? ওখানে কি প্রয়োজন তাদের? ধরা যাক টাকাগুলো শহর পর্যন্ত পৌঁছাতেই দেয়া হলো না। ওই ওয়াটার টাওয়ারের কাছেই ট্রেন থেকে নামিয়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে গেল বদমাশগুলো। তাহলে লোমা তো এ কথাই বলছিল। হ্যামিল্টন জড়িত থাকলে এ সম্ভাবনা মোটেই উড়িয়ে দেয়া যায় না। কারণ ওর জায়গাটা ওয়াটার টাওয়ার থেকে খুব বেশি দূরে না। ঘোড়া তো বটেই, সম্ভবত ওয়াগন কিংবা বাগবোর্ডও আছে তার ওখানে। এসব মোটেই ভালো লাগছে না আমার কাছে। বোম্যানের দিকে ঘুরে দাঁড়ালো টমাস। কিছুই মেলাতে পারছি না ঠিক মতো। অস্বাভাবিক সব লোকদের জড়িত দেখতে পাচ্ছি। প্রচণ্ড লোভী মনে হচ্ছে সবাইকে। রাগের সঙ্গে মাথা নাড়ল ও। জানি সব আমার কল্পনা। আসলে কোনো প্রমাণই নেই আমার হাতে। কিন্তু আমি যা ভাবি তাই সত্যি হয় শেষ পর্যন্ত। দুর্বৃত্তদের কাজকর্ম আমার কাছে ঠিক যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। সেজন্যই ভাবছি আর কারো বোধ হয় ভিন্ন কোনো
মতলব রয়েছে। টমাস আঙুলের ইশারা করলো বোম্যান। দেখো। ঝট করে ঘুরে দাঁড়ালো রলিংস। সাদা বাগ স্কিন কোট পরা এক তরুণ রাস্তার উপর ঘোড়া থেকে নেমে দাঁড়াচ্ছে। উইন কুনি। বুলুও রয়েছে সঙ্গে, কাছেই ঘোড়া বাঁধছে। কাঁধের উপর দিয়ে সেলুনের দিকে তাকিয়ে উইনকে কি যেন বলল সে। একটা দরজা খুলে বেরিয়ে এলো হ্যাঙ্ক কুনি। তিনজন তিনজন আসছে ওরা তোমাকে মারতে। সত্যি ভাবনার কথা বোম্যান, তিনজন। কাপুরুষের দল, তিক্ত কণ্ঠে বলল বোম্যান। পুরো শহরটা তোমার বিরুদ্ধে ক্ষেপে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছে। তারপর গর্ত ছেড়ে বেরিয়ে এসেছে শালারা। তবে সুবিধাজনক অবস্থায় রয়েছে কিন্তু আমি, বলল টমাস। এক একটা গর্ধব ছাড়া আর কিছুই না ওরা। সুবিধাজনক অবস্থায় আছো মানে পাগল হয়ে গেলে নাকি? না বোম্যান, পাগল হইনি, বলল রলিংস। ভেবে দেখো, একা বলেই আমি কিন্তু বেশি শক্তিশালী, কারণ কারো উপর নির্ভর করতে পারছি না আমি। যা করার একাই করতে হবে। কিন্তু ওরা রয়েছে তিনজন, একে অন্যের আশায় বসে থাকবে, নিজের প্রাণ বাঁচাতে পিছিয়ে যাবে। হাসল রলিংস। ওরা বরং আমার উপকারই করেছে বলা যায় বোম্যান, কারণ এখান থেকে জ্যান্ত বেরোনোর এখন এটাই একমাত্র রাস্তা। সবাই তামাশা দেখতে দাঁড়িয়ে থাকবে, মনে করবে কুনিদের হাতেই খতম হয়ে যাব আমি। শটগানটা লাগবে? না থাক, তোমার লাগতে পারে। 6 শুটারেই চলবে আমার, তবে অন্য কোনো বন্দুক থাকলে দিতে পারো। সত্যি সত্যি বাইরে যাচ্ছ তুমি? হ্যাঁ। বোম্যানের কাছ থেকে একটা বন্দুক নিয়ে চেক করে দেখলো টমাস। যাচ্ছি, যেতেই হবে, কাজটা শেষ না করে থামছি না আমি। দরজায় হাত রেখে মুহূর্তের জন্য থামলো রলিংস। রাস্তার উপর একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছে ওরা তিনজন। একটু পরপর তাকাচ্ছে সেলুনের দিকে। কাজটা শেষ করে নিউ ইয়র্কে ফিরে যেতে হবে আমাকে। আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে ওরা। ফ্রিম্যানকে কথা দিয়েছি, ওকে বুঝিয়ে দিতে চাই পাইনি আমি। সাবধানে থেকো বোম্যান। দরজা খুলে বাইরে পা রাখলো টমাস। সেলুনের দিকে পা বাড়ালো 3 শত্রু। 18। আতঙ্কিত হওয়া উচিত, অথচ তিল মাত্র ভয় পাচ্ছে না টমাস। 3 জন সশস্ত্র লোক এগিয়ে আসছে, ওকে দুনিয়া থেকে সরিয়ে দেয়াই তাদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু ভয় পাচ্ছে না ও, এবং সে কারণে অস্বস্তি বোধ করছে। দেহের প্রতিটি কোষ সমস্বরে বলছে ভয় পাওয়া উচিত। 3 জনের বিরুদ্ধে একা, কঠিন সমস্যা। হ্যাঙ্ক কুনির আরও 2 ছেলের কথা মনে পড়ল হঠাৎ। ড্যান্ডি আর উইলসন। নাম শুনলেও এখনও ওদের কাউকে সামনাসামনি দেখা হয়ে ওঠেনি। ছেলে দুটোর কথা ভাবতেই বুঝতে পারল টমাস, কেবল সামনের 3 জন নয়, বিপদ আরও ভয়ঙ্কর। ওর চোখকে ব্যস্ত রাখছে এরা 3 জন। আশেপাশেই কোথাও ওত পেতে বসে আছে বাকি 2 জন। 5 জন, এ তো অনেক। বিন্দু বিন্দু ঘাম জমে উঠছে রলিংসের কপালে, কিন্তু মোটেও ভয় পাচ্ছে না, বরং বুকের ভেতর অদ্ভুত এক বিজয় উল্লাস অনুভব করছে ও। এই বিপদের মোকাবেলা করতে পারবে। সামনাসামনি শত্রুর মোকাবেলা করেই সে অভ্যস্ত। হ্যামিল্টনের দোকান, হ্যাঁ, এক কিংবা একাধিক লোক হয়তো অপেক্ষা করছে ওখানে। চোখের কোণে ধরা পড়ছে অস্পষ্ট নড়াচড়া। সেলুন থেকে মাত্র 3 কদম এগিয়েছে টমাস। বারান্দার ছাদের খুঁটিগুলো রয়েছে বায়ে, ছায়াতেই আছে এখনো শত্রুরা। রয়েছে উজ্জ্বল সূর্যের নিচে। ঠিক এই সময় অন্য লোকটাকে দেখলো রলিংস। দাঁড়িয়ে আছে হোটেলের সিঁড়িতে, হাতে রাইফেল তুলে তাক করছে। আচমকা বাইরে পা বাড়ালো হ্যামিল্টনের দোকানের লোকটা। কালো কোট গায়ে, গলায় লাল রুমাল পেঁচানো লোকটাকে এক ঝলক দেখলো রলিংস। নিমেষে পিস্তলের বাট স্পর্শ করলো ওর হাত। হঠাৎ ডান দিক থেকে চেঁচিয়ে উঠল একটা কণ্ঠ, উইন, লুক শর্ট।
এবং সাথে সাথে গুলি করল টমাস। হ্যাংক কুনির মাথার উপর দিয়ে হোটেলের সিঁড়িতে দাঁড়ানো রাইফেলধারীকে লক্ষ্য করে গুলি ছুঁড়েই চোখের পলকে ডানে ঘুরল। দোকান থেকে বেরিয়ে আসা দ্বিতীয় জনের উদ্দেশ্যে টিপে দিল ট্রিগার। এতই দ্রুত আর অপ্রত্যাশিত ওর অ্যাকশন ভ্যাবাচ্যাকা খেয়ে গেল ওরা। ভেবেছিল সামনের লোকগুলোই টমাসের নজর আকৃষ্ট করে রাখবে। টমাস গুলি করার প্রায় সাথে সাথেই ডান বাম দুদিক থেকেই গুলির শব্দ ভেসে এলো। মাটিতে মুখ থুবড়ে পড়ল উইন। শূন্যে হাত তুলে দৌড়তে শুরু করলো বুলু। টমাসকে নিশানা করে বন্দুক তুলল হ্যাংক কুনি। কিন্তু আরে ব্যাপার কি? এত ধীরে ধীরে উঠছে কেন ওটা? বাঁ দিক থেকে আবার ভেসে এলো প্রচণ্ড গুলির আওয়াজ। চরকির মতো একটা পাক খেয়েই দরাম করে আছড়ে পড়ল সাবেক মার্শাল। দূর থেকে ট্রেনের অস্পষ্ট হুইসেল ভেসে এলো। রাইফেল হাতে সাবধানে এগিয়ে এলো লুক শর্ট। দাঁড়ালো ধুলোয় লুটানো লাশ দুটোর পাশে। কালো কোট আর একই রঙের টুপি মাথায় এক তরুণও এগিয়ে এলো এবার। ছেলেটাকে চেনে না টমাস। আগে দেখেছে বলেও মনে করতে পারল না। রাইফেলটা ডান হাত থেকে বাঁ হাতে বদল করতে করতে টমাসের সামনে এসে দাঁড়ালো তরুণ। ডান হাত বাড়িয়ে ধরল। বারবার আমাকেই আসতে হবে নাকি তোমাকে বাঁচাতে? জানতে চাইল সে। বোকার মতো চেয়ে রইল টমাস। চেহারাটা যেন এখন চেনা চেনা লাগছে। কিন্তু সেই যে নিউ ইয়র্কে। আবার বলল তরুণ, এই এতটুকু ছিলাম আমরা। জ্যাকব ফ্রিম্যান আমাদের দুজনকেই বাঁচিয়েছিল, মনে নেই? ওহো, আরে বলো কি? আমি আমি বিল পেন ডেল্টন, লোমার ভাই। বহুদিন পর দেখা হলো তোমার সঙ্গে। আবার ট্রেনের হুইসেল শোনা গেল আর একটু কাছে। বিলের সঙ্গে হাত মেলালো টমাস। হঠাৎ সব কিছু পরিষ্কার হয়ে গেল ওর কাছে। পরে কথা হবে বিল। দৌড়ে গিয়ে উইন কুনির ঘোড়ার বাঁধন খুলে লাফিয়ে ওঠায় চেপে বসল রলিন্স। ওয়াটার টাওয়ার, ওখানেই হবে ডাকাতিটা। স্টেশনে ট্রেন পৌঁছানোর প্রয়োজনই হবে না। শহর ছেড়ে বেরিয়ে আসার পরেই টমাসের মনে হলো ভুল হয়ে গেছে। একা বেরিয়ে পড়া উচিত হয়নি মোটেই। অনেক কজন লোক থাকবে ওখানে। থাকবে মেয়েরাও। মেয়েরা? এ কথা মনে এলো কেন? পর মুহূর্তে বুঝল এই পুরো চক্রান্তে অন্তত দুটি মেয়ে না থেকেই পারে না। নইলে মিলছে না। দুটি মেয়ে। এরা অবশ্য থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তারপর নেট সশস্ত্র থাকবে লোকটা। ট্রেনের সেই অচেনা লোকটাও থাকতে পারে। ব্যাটার চেহারাটা একবার দেখতে চায় টমাস। জোর করে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার মজা টের পাইয়ে দিতে হবে। চলার গতি কমিয়ে আনলো টমাস। আর মিনিট খানেকের মধ্যেই ট্রেনটা দেখতে পাবে ও। বিলের কাছে লোমার কথা জিজ্ঞেস করার কথা মনেই ছিল না। ঘরে ফিরেছে তো মেয়েটা? নিরাপদে আছে তো? এমন একটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করতে ভুল হয়ে গেল। নিজেকে অপরাধী মনে হচ্ছে টমাসের। আর ওই বুড়ো আলবার্ট, সেই বা কোথায়? টিলার মাথায় উঠে ট্রেনটা দেখতে পেল টমাস। পানির ট্যাঙ্কের কাছে দাঁড়িয়ে আছে। পানি নিচ্ছে। ত্রিসীমানায় কারো ছায়া পর্যন্ত নেই। ভুল হলো না তো? আবার শহরের দিকে ছুটতে হবে? ঢাল বেয়ে নেমে এসে ট্রেনের পাশে ঘোড়া থামালো টমাস। তীক্ষ্ণ চোখে আগাগোড়া দেখল ট্রেনটা। সাধারণ ট্রেনগুলোর তুলনায় বেশ দীর্ঘ। কমপক্ষে 8টা বগি, একটা এক্সপ্রেস কার, একটা ব্যাগেজ কার, একটা প্যাসেঞ্জার কোচ, 4টে মালগাড়ি এবং একটা কাবুজ। 6 শুটারটা চেক করতে গিয়েই বিব্রত বোধ করল। গুলি ভরার কথা খেয়ালই নেই। নতুন করে গুলি ভরে বন্দুক তৈরি করে নিল। জিনের স্কাবার্ডে একটা রাইফেলও রয়েছে। উইন কুনির হাতে কি ছিল মনে নেই। আসলে এত দ্রুত ঘটে গেছে ঘটনা, কোনো কিছু ভাবার কিংবা খেয়াল করার অবকাশই মেলেনি। মোট দুজনকে গুলি করেছেও। দুজনই বোধহয় মারা গেছে। হ্যাংকের অন্য দু ছেলেই হবে এরা।
কারা যেন চলাফেরা করছে ট্রেনের ওপাশে। চাপা কণ্ঠে খিস্তি করল কে যেন। ঝনঝন শব্দে বেজে উঠল ট্রেনের শিকল। ধরাস ধরাস করছে টমাসের বুকের ভেতরটা। ট্রেনটা আবার এগোলেই কজন থাকতে পারে ও পাশে? অনেক। হঠাৎ ব্রেকম্যানকে দেখতে পেল টমাস। সিগন্যাল দিচ্ছে লোকটা। তীক্ষ্ণ সুরের হুইসেল কানে তালা লাগিয়ে দিল যেন। আস্তে আস্তে সামনে এগোতে শুরু করলো ট্রেন। ট্রেনের ওপাশে একটা ওয়াগনের চলার শব্দ। পিস্তল উঠে এলো টমাসের হাতে। সম্ভবত লোডই আছে এসকাবার্ডের রাইফেলটা, কিন্তু 6 গানেই অভ্যস্ত টমাস। সামনে আসছে সামনে বাড়ছে ট্রেন। ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে ট্রেনের পেছন বরাবর এগোলো ও। কথাবার্তা ছাড়াই আচমকা পেছোতে শুরু করে দিল ট্রেনটা। প্রায় 10-12 গজ পিছিয়েই দাঁড়িয়ে পড়ল। অনবরত ধোয়ার কুণ্ডলি বেরোচ্ছে ইঞ্জিন থেকে। বিড়বিড় করতে করতে এগোলো টমাস। ট্রেনের পেছন দিয়ে ওটায় উঠে পড়বে। এবার আবার পিছোতে শুরু করলো ট্রেন। কাত হয়ে ঘোড়া ঘুরিয়ে নিয়েই ট্রেন বরাবর ছোটালো। ছাদে ওঠার জন্যে মই লক্ষ্য করে ঝাঁপ দিল ঘোড়ার পিঠ থেকেই। পর মুহূর্তে মই বেয়ে তত্তর করে উঠে পড়ল ছাদে। প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে থেমে গেল ট্রেনটা। তারপরই আবার ছুটতে শুরু করলো সামনে। দৌড়ে একের পর এক ছাদ টপকে সামনে বাড়ল টমাস। হঠাৎ ঠিক পায়ের কাছে বিং শব্দ তুলল একটা বুলেট। ইঞ্জিন থেকে এসেছে গুলিটা। পাল্টা গুলি করলো টমাসও। কোথাও বাড়ি খেয়ে প্রতিধ্বনি তুলল সেটা। এবার কানের পাশ দিয়ে বাতাসে শীষ কেটে চলে গেল আরেকটা বুলেট। চট করে ট্রেনের ছাদে মিশে গেল টমাস। এক হাতে ছাদ আঁকড়ে ধরে গুলি করলো আবার। মুহূর্তের মধ্যে সোজা হয়ে দৌড়ে গেল সামনে। লাফিয়ে নামলো কয়লার স্তূপে। ড্রাইভারের এক হাতে একটা পিস্তল শোভা পাচ্ছে, অন্য হাতে ধরে রেখেছে থ্রোটল। ফেলে দাও, গর্জে উঠল টমাস। একটু ইতস্তত করলো ড্রাইভার, তারপর নির্দেশ মতো ছেড়ে দিল পিস্তলটা। উবু হয়ে ওটা তুলে নিল টমাস রলিন্স। পিছনে যাও, সাবধান, আস্তে আস্তে। এসব কি ডাকাতি? ভালো করেই জানো কি, বলল রলিন্স। দক্ষিণমুখী টেইলটার দিকে চোখ রাখল। যদ্দূর চোখ যায় খা খা করছে। টেইলের পাশেই মহানন্দে ঘাস খাচ্ছে উইনকুনির ঘোড়া। তুমি? ড্রাইভারের উদ্দেশ্যে বলল টমাস রলিন্স। শহরে পৌঁছেই সোজা বৌম্যানের কাছে যাবে। কি ঘটেছে খুলে বলবে তাকে। তোমার কীর্তির কথাও বাদ দেবে না। অবিশ্বাস ভরা দৃষ্টিতে টমাসের দিকে তাকালো লোকটা। তোমার কথা মতো? হ্যাঁ, হাসল টমাস। ভয়ঙ্কর হাসি। নইলে কপালে দুঃখ আছে তোমার। দুনিয়ার কোথাও পালিয়ে রেহাই পাবে না। কাঁধ ঝাঁকালো লোকটা। এতদিনেও যখন কিছুই করতে পারোনি, তোমাকে ভয় পাবো কেন? কি করেছি না করেছি শহরে গিয়েই দেখো। সত্যি যদি আমাকে তোমার পিছু নিতে হয়, প্রার্থনা করো যেন আমি খুঁজে পাবার আগেই তোমার মৃত্যু ঘটে। লাফ মেরে ট্রেন থেকে নেমে এলো টমাস। এগিয়ে গেল ঘোড়ার কাছে। মাথা তুলে দেখল ঘোড়াটা। সরে যেতে চাইল। মৃদুস্বরে ওটার সঙ্গে কথা বলল টমাস। এবার থমকে দাঁড়ালো ঘোড়াটা। তাকালো আবার। এগিয়ে গিয়ে লাগাম ধরে ফেলে ঘোড়াটার পিঠে চেপে বসলো টমাস। ওয়াগনের ট্র্যাকের ছাপ রয়েছে টেইলে। দুসারি চাকার দাগ চলে গেছে দক্ষিণে। একটা ওয়াগনের পক্ষে খুব বেশি দূরে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কজন লোক থাকতে পারে ওয়াগনটায় বোঝা যাচ্ছে না। একটা উঁচু জায়গা পেরিয়ে একটা ওয়াশের কাছাকাছি এসে ওয়াগনের সব চিহ্ন হারিয়ে ফেলল টমাস। হাওয়ায় মিলিয়ে গেছে যেন ওয়াগনটা। সামনে পড়ে আছে শূন্য টেইল। এক একটা খানাখন্দ থাকলেও বহুদূর পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। দৃষ্টিসীমায় কিছুই নেই। টেইল আর আশপাশ ফাঁকা। ওয়াশের খাড়া পাড় বেয়ে নিচে নেমে অন্য পারে উঠে এলো টমাস। কিচ্ছু নেই। 2-3টে গরু চড়ছে, এছাড়া আর কিছুই চোখে পড়ল না। কোথাও বোধ হয় ভুল হয়ে যাচ্ছে, মারাত্মক ভুল।
একটা ওয়াগন ছিল, চাকার দাগ স্পষ্ট দেখেছে ও। কোনো সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না। অথচ এখন একটা চিহ্ন পর্যন্ত নেই। আশ্চর্য, কোথায় উধাও হয়ে গেল? এক মুহূর্ত অনর বসে রইল টমাস, দৃষ্টি বিভ্রম নয়। সত্যি চাকার কোনো দাগই নেই। এদিককার টেইলে ডানে বামে বেশ খানিকটা জায়গা, মোটামুটি 10-12 গজ। চক্কর দিয়ে এলো ও। কিচ্ছু নেই। এবার আরেকটু বাড়ালো অনুসন্ধানের ক্ষেত্র। ফলাফল শূন্য। রাগের সঙ্গে এবার সামনে বাড়ল টমাস রলিন্স। নাম নিশানা নাই, নাম নিশানাও নেই। নিশ্চয় ঘুরে আর কোথাও চলে গেছে ওয়াগনটা, ভাবল ও। ঘোড়া ঘুরিয়ে ফিরতি পথ ধরল। বেশ অনেকখানি পেছন থেকে চাকার দাগ অনুসরণ করে ওয়াশের কাছে এসেই হারিয়ে ফেলল সব চিহ্ন। কি ভেবে এবার ওয়াশেই খোঁজাখুঁজি শুরু করলো টমাস। কিছুক্ষণের মধ্যেই চাকা খোলা অবস্থায় পাওয়া গেল ওয়াগনটা খালি। ওয়াগন থেকে 50 গজের মতো দূরে কয়েকটা ঘোড়ার খুরের ছাপ দেখতে পেল টমাস। এখানে বাঁধা ছিল ঘোড়াগুলো। ট্র্যাকার নয় টমাস রলিন্স। ট্র্যাকিংয়ের কোনো রকম চেষ্টাও করল না। সোজা হ্যামিল্টনের জায়গাটার উদ্দেশ্যে ঘোড়া হাঁকালো ও। ও ব্রেন পাহারা দিচ্ছে ওখানে। একটা কেবিন, আস্তাবল, কোরাল, এই নিয়ে হ্যামিল্টনের ছোট্ট খামার বাড়ি। কয়েকটা ঘোড়া দাঁড়িয়ে আছে কোরালে। গত কয়েক ঘন্টায় ওগুলোয় কেউ চড়েছিল বলে মনে হলো না। উঠোনে ঢুকতেই সশব্দে খুলে গেল কেবিনের দরজা। বিশাল দেহি দানবাকৃতি এক লোক পা রাখল বাইরে। কাঁধের উপর প্যান্টের সাসপেন্ডার তুলতে তুলতে এগিয়ে এলো লোকটা। কি চাই? এ ঘরটা তল্লাশি করতে হবে, বুকে সাটা ব্যাজ দেখিয়ে বলল টমাস। উঠোনের মাঝামাঝি এসে দাঁড়ালো দানব। বাজে কথা রেখে ভালো চাও তো জলদি রাস্তা মাপো। ওহো, তল্লাশি আমাকে করতেই হবে। ও বেইন? বাহ, নামটাও জানো দেখছি। নিশ্চয়, আমরা আইনের লোক, জানতে হয়। তাহলে এও জেনে রাখো, শহরের বাইরে ওই টিনের টুকরোর কানাকড়ি দামও নেই, ভেতরেও একই অবস্থা। তল্লাশি করতে না দিলে তোমাকে জেলে ভরতে বাধ্য হব আমি। কর্কশ কণ্ঠে হেসে উঠল ওবেইন। আমাকে গ্রেপ্তার করবে? হা হ্যাঁ, হাসছে টমাস রলিন্স। তবে তার আগে আস্তবলটা একবার দেখতে হবে। দেখো, এখনো বলছি, বলল ওবেইন। ভাগো, নইলে শেষে নাক মুখ কোনোটাই আর জায়গা মতো থাকবে না। আবার হাসলো টমাস। কি জানো ওবেইন, তোমাকে সত্যি আমার ভালো লেগে গেছে। কিন্তু তারপরও ঘরটার তল্লাশি করতেই হবে। বাধা দিতে এলে তোমাকে জেলে ভরতে বাধ্য হব। আমাদের শহরে অবশ্য এ মুহূর্তে কোনো জেল টেল নেই। তাতে কি, হাত পা বেঁধে এখানেই ফেলে রেখে যেতে হবে। যেতে তো আর কোনো অসুবিধে নেই, বেঁধে রেখে চলে যাব। সপ্তাহখানেক পরে হয়তো একবার আসবো, কেমন আছো দেখতে। কিন্তু কে জানে, ভুলেও যেতে পারি। টমাসের দিকে ছুটে এলো ওবেইন। রেকাব থেকে পা বের করে লাফ দিয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে দাঁড়ালো রলিন্স। ওর ক্ষিপ্ততায় হতবাক হয়ে গেল ওবেইন। থমকে দাঁড়ালো। সুযোগটার ব্যবহার করলো টমাস। চোখের পলকে আঘাত হানল। যে কোনো সাধারণ লোকের চোখে সর্ষে ফুল ফোটানোর জন্যে এই একটা ঘুষি যথেষ্ট। অথচ কিছুই হলো না লোকটার, নড়ল না এক চুল। বরং হাত ঘুরিয়ে পাল্টা ঘুষি হাঁকালো। ঝুপ করে বসে পড়ে ঘুষিটা এড়িয়েই দ্রুত দুহাত একসঙ্গে করে ও ব্রেইনের পাঁজরে সর্বশক্তিতে আঘাত করলো টমাস। চট করে টমাসকে ধরে ফেললো ও ব্রেইন। হ্যাঁচকা টানে শূন্যে তুলে ফেললো ওকে। তারপর ছুঁড়ে দিল সামনে। উড়ে গিয়ে প্রায় 6 গজ দূরে ধরাশায়ী হলো টমাস। পরেই আবার ও ব্রেইনের উদ্দেশ্যে ঝাঁপ দিল। এবার একসঙ্গে মাটি স্পর্শ করলো
ওরা দুজনেই। দুজনের ভেতর টমাসই উঠে দাঁড়ালো আগে। ওঠ ওবেইন, ওঠো ওবেইন, হয় আমাকে ঘরদোর তল্লাশি করতে দিতে হবে, নইলে রামপিটুনি খেতে হবে আমার হাতে। হুঁ, আমাকে পেটানো অত সোজা নয়, বলেই বুনো শুয়োরের মতো ছুটে এলো ওবেইন। সাত করে সরে গিয়েই ডান হাতে একটা রদ্দা মারল টমাস লোকটার পাঁজরে। একই কৌশলে আবার আঘাত করতে চাইল ও, কিন্তু তার আগেই দু হাতে ঘুষি ছুটতে ছুটতে খ্যাপা ষাঁড়ের মতো দুরন্ত গতিতে ছুটে এলো ওবেইন। বাঁ হাতের প্রচণ্ড এক ঘুষিতে বেসামাল করে দিল টমাসকে। তারপরই মুগুরের মতো করে চালালো ডান হাতটা। হাঁটু ভেঙে পড়ে গেল টমাস। পর মুহূর্তে দ্রুত সোজা হয়ে দাঁড়ালো, সামনে বাড়ল আবার। এবার নাকের উপর আধমনে একটা ঘুষি পড়তেই টলে উঠল। তাল সামলানোর চেষ্টা করতে করতে পিছিয়ে এলো 2 কদম। ওকে লক্ষ্য করে ঝাঁপ দিল ওবেইন। কোনো মতে নিজেকে সামলে নিয়ে দুহাত এক করে কুড়োল মারার ভঙ্গিতে লোকটার মাথায় নামিয়ে আনলো টমাস। হুড়মুড় করে মাটিতে আছড়ে পড়ল লোকটা। পরেই আবার চোখের পলকে উঠে দাঁড়িয়ে ঘুষি হাঁকালো। এই সুযোগে সামনে বেড়ে ওবেইনের অরক্ষিত দেহে পটাপট কয়েকটা ঘুষি বসিয়ে দিল টমাস। টলমল করে উঠল ওবেইনের পৃথিবী। পিছিয়ে গেল সে 1 কদম। এবার ডান হাতে লোকটার চোয়াল বরাবর 82 ছিক্কার একটা ঘুষি ঝেড়ে দিল রলিংস। হাঁটু ভেঙে বসে পড়ল ওবেইন। 1 কদম পিছিয়ে এলো টমাস রলিন্স। ওঠো, বলল ও। তুমি নিজেই সেদে লাগতে এসেছিলে। নিজের ক্ষতবিক্ষত হাতের দিকে চাইল ওবেইন। হুঁ, অনেক ফাইটিং হয়েছে, তিক্ত কণ্ঠে বলল সে। ঘরটা তল্লাশি করছি তাহলে, কি বলো? যাও, ইচ্ছে মতো স্বাদ মিটিয়ে তল্লাশি করোগে, কিন্তু কুটোটিও পাবে না। উঠে দাঁড়ালো পরাজিত সৈনিক। ক্ষত বিক্ষত রক্তাক্ত চেহারায় তাকালো টমাসের দিকে। ওদের কাছে হেরে গেছো তুমি, হাসলো সে। একটা দাঁত ভেঙে গেছে, রক্তে লাল হয়ে গেছে জিভ। হেরেছ, এবার ওদের হাতেই খুন হয়ে যাবে। ওদের কথা নিজের কাছে কানে শুনেছি আমি। ওরা তোমায় খুন করবেই। 19। তড়িৎ তল্লাশি চালিয়ে কেবিনে একটা মেয়ে ছিল। এর বেশি জানা গেল না কিছুই। ফেলে দেয়া একটা চিরুনি, কয়েক গোছা চুল, হাওয়ায় ভাসছে হালকা সৌরভ, ব্যাস। মাথায় হাত দিয়ে সিঁড়িতে বসেছিল ওবেইন। টমাস বেরিয়ে আসতেই চোখ তুলে তাকালো। হাতে একটা রুমাল, রক্তে ভিজে লাল। এত জোরে কেউ মারে নাকি? একঘেয়ে কর্কশ কণ্ঠে বলল সে। তুমিই তো লাগতে চাইলে। তা ঠিক, আমার সঙ্গে পেরে উঠবে ভাবতেই পারিনি। এতে লজ্জার কিছু নেই। আগেও অনেকেই হেরেছে আমার কাছে। সেটা ভেবেই তো হার মেনে নিলাম। ওবেইনের পাশে বসে পড়ল টমাস। ওরা তোমার বন্ধু নাকি? কখনো না। ওই মহিলার, বাপরে, কি ডাট! কেনা গোলামের মতো ব্যবহার করতো আমার সঙ্গে। তবে ওর সাথে কিন্তু ভালোভাবেই কথাবার্তা বলতো। কার সঙ্গে? হ্যামিল্টন? হ্যাঁ, দেখলে মনে হতো হ্যামিল্টনের জন্যে মেয়েটা বুঝি পাগল হয়ে আছে। কিন্তু আমার ধারণা তাকে মোটেও সহ্য করতো না সে। আসলে সবাই মিলে কিছু একটা মতলব আটছিল ওরা। হ্যাঁ, গরু কেনার জন্য আনা টাকাগুলো লুটে নিয়েছে ওরা। বেশিরভাগ টাকার মালিকই বোম্যান। কোনো কথা বলল না ওবেইন। রুমালে রক্ত মুছছে। অতীতে এক আধজনকে হত্যা করলেও শেষে বলল সে, চোর ডাকাত নই আমি। আমি নেই এসবের ভেতর। সে তো বুঝতেই পারছি। আচ্ছা, মোট কতজন ছিল ওরা? কারা কারা? হ্যামিল্টন ছিল। তারপর এখানে থাকতো যে মেয়েটা, সে ছিল। নেড ওয়াইসেল, এড ওয়ালিস, আর আরও 2জন লোকও ছিল। লোক দুটোর নাম বলতে পারবো না আমি। একবার দুবারের বেশি আসেনি তারা। এখন কি একসঙ্গেই গেছে ওরা? হ্যাঁ, কোথায় যাচ্ছে জানো? আমায় বলে গেছে। ভেবেছ
তবে মনে হয় পুবেই যাচ্ছে ওরা। ওদের মধ্যে 2-3 জন পুবের মানুষ রয়েছে, আর ওই মেয়েটাও পুবে যাবার কথাই বলছিল। সেই চালাচ্ছিল সব কিছু। মেয়েটাই নাড়ছিল কলকাঠি। এখনো এখানে থাকতো যে। না না, আরেকজন। সামনাসামনি দেখিনি একবারও। 2-3 বার এখানে এসেছে রাতে। বোধহয় অন্য কোথাও এদের সঙ্গে দেখা করত। 2 বার ওদের কথা কানে এসেছে। কথাবার্তা শুনে মনে হয়েছে সেই সব মানে বস ওদিকে পশ্চিমে কোথাও থাকে। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কথাগুলো উল্টে পাল্টে দেখল টমাস। ঘোড়ায় চেপে এ মুহূর্তে দক্ষিণে যাচ্ছে ওরা। এতক্ষণ তাই মনে হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ও ব্রেন হয়তো ঠিক জিনিসটাই অনুমান করেছে। পূবেই যাবে দুর্বৃত্ত দল। পূব দেশের এক সুন্দরী স্বপ্নে বিভোর ছিল হ্যামিল্টন। সেই স্বপ্নের মেয়েটি, এবং সেই সঙ্গে প্রচুর টাকাও হাতে এসে গেছে তার। অন্তত এটাই ভাবছে সে। সুতরাং এখন ওরা পূবে যাবে, এটাই যুক্তিসঙ্গত। হ্যামিল্টনকে কেমন লাগতো তোমার? কাজ ঝাঁকালো ও ব্রেইন। মাস পয়লা মানে মাস পয়লা মাইনে মিটিয়ে দিত। আমার ব্যাপারে কোনো অভিযোগও ছিল না। তার কথা ছিল কেউ যেন ধারে কাছে ঘেঁষতে না পারে। ওই মেয়েটা আসার পর আরো সাবধান হয়ে গিয়েছিল। ত্রিসীমানায় কেউ আসুক চাইতো না সে। তার কথা মতোই কাজ করতাম। ওকে খারাপ লাগার মতো কিছু ঘটেনি তো। বেচারাকে হয়তো মেরে ফেলবে ওরা। কি? কপালের ঘাম মুছল ও বেরিন। আমারও তাই মনে হচ্ছে। হ্যামিল্টন ভাবত সেই বুঝি বস। আসলে মোটেই তা ছিল না। এটাই ছিল সব কিছুর মূলে। তারপর নেড। সবাইকে ফরমাইশ দিত হ্যামিল্টন। সামনাসামনি তাকে সম্মানও দেখাতো সবাই। কিন্তু পেছনে নিজস্ব পরিকল্পনায় শান দিত ওরা। বললাম না, ওদের এক আত্রা কথা আমার কানে আসতো। এতক্ষণে অনেকখানি পথ এগিয়ে গেছে দুর্বৃত্ত দল। ওয়াগন ট্রাক খুঁজতে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়েছে। সময়ের অপচয় হয়েছে ওবেইনের সঙ্গে মারপিট করতে গিয়ে। কিন্তু সব শুনে এখন মনে হচ্ছে ক্ষতিটা হয়তো পুষিয়ে নেওয়া যাবে। সতর্কতার সঙ্গে পুরো পরিস্থিতি বিচার করে একটা সিদ্ধান্তে পৌঁছনোর চেষ্টা করতে লাগলো টমাস। ওবেইন, ওদিকে আরো দক্ষিণে কি আছে? কিচ্ছু না। অন্তত বহু মাইলের মধ্যে লম্বা লম্বা ঘাস আর অ্যান্টিলোপের পাল ছাড়া আর কিচ্ছু পাবে না। হঠাৎ হঠাৎ 1-8টা মোষ হয়তো চোখে পড়লেও পড়তে পারে। সেজন্যই তো বলছিলাম পূবেই যাবে ওরা। তাহলে পূবে, সাবধানে কথাটা ভাবল টমাস। কিন্তু এই মুহূর্তে পিছু ধাওয়া করতে গেলে সেপ মারা যাবে ঘোড়াটা। ওদিকে হয়তো তরতাজা ঘোড়ার ব্যবস্থা করে রেখেছে ওরা। ধারে কাছে পৌঁছানোর আগেই পগার পার হয়ে যাবে। ঘোড়া হারিয়ে অক্ষম অবস্থায় পেইরির শূন্য প্রান্তরে পড়ে থাকতে হবে ওকে। উঠে দাঁড়ালো টমাস। এখানে থেকো, পরে দেখা হবে, কেমন? গ্রেপ্তার করছো না? হেসে হাত বাড়িয়ে দিল টমাস। জেলে পোড়ার মতো খারাপ লোক তুমি নাও। তাছাড়া এরই মধ্যে যথেষ্ট উপকারে এসেছ। বলেছি তো, খুন খারাপি করলেও চোর শাসন নই আমি। তেমন শিক্ষা দেয়নি আমাকে মা। ঘোড়ায় চেপে বসল টমাস। হাতের চামড়া ছড়ে গেছে, ছিঁড়ে গেছে শার্ট। ঘোড়া ঘুরিয়ে শহরের পথ ধরল ও। শহরে এসে ঢুকলো টমাস। চারদিক শান্ত নিঝুম। আস্তবলের সামনে ঘোড়া থেকে নামতেই সেলুনের দরজা খুলে বেরিয়ে এলো বোম্যান। জর্জ লুথার স্যাম্পেল এসে যোগ দিল তার সঙ্গে। ঘোড়া রেখে ধীর ক্লান্ত পদক্ষেপে এগিয়ে গেল টমাস। সেরা শার্টের দিকে তাকিয়ে বোম্যান জানতে চাইল, ঝামেলায় পড়েছিলে মনে হচ্ছে? একটু বেয়ার দিতে পারো? কি হয়েছে? তেদ্রামও করছিল ও বেরেন। ওকে বাগে আনতে গিয়েই এ অবস্থা। আসলে কিন্তু অত খারাপ নয় লোকটা। টাকাগুলো লুট হয়ে গেছে, বলল বোম্যান।
শহরে আসার আগেই কে যেন স্লিপ দেখিয়ে নিয়ে গেছে। হ্যামিল্টন আর ক্রেইটনের সই ছিল নাকি তাতে? ক্রেইটন, ও তো বেঁচে নেই। তা ঠিক, কিন্তু সে কথা এক্সপ্রেস মেসেঞ্জার জানবে কি করে? বিয়ারের গ্লাস হাতে নিল টমাস, টুপি খুলে বারের উপর রাখল। বোম্যানের খবর অপ্রত্যাশিত নয়। ট্রেন ড্রাইভার এখানে এসেছিল? না, মাত্র কয়েক মিনিটের জন্য থেমেছিল ট্রেনটা, তারপরই চলে গেছে। এখান থেকে ভাগতে পেরে যেন খুশি হয়েছে বেটা। কয়েকটা মুহূর্ত নীরবে কেটে গেল। বিয়ারে চুমুক দিল টমাস। ঠান্ডা বিয়ার দিয়েছে শীতল করে দিচ্ছে বুকের ভেতরটা। হ্যাংকুনি মারা গেছে। ছেলেগুলো, লুথার স্যাম্পেল বলল। বন্দুকে চালু হাত দেখছি তোমার। তাছাড়া উপায় কি? দ্বিতীয়বার গুলি করার সুযোগ পেতাম না। গ্লাসে চুমুক দিল টমাস। লুকরা অবশ্য সাহায্য করেছে। একটা ধন্যবাদ পর্যন্ত দেয়া হলো না ওদের। নিজের পাওনাই আদায় করেছে লুক শর্ট। তা ঠিক, বিনা দোষে ওকে ফাঁসি দিতে চেয়েছিল উইন। সিধে হয়ে দাঁড়ালো টমাস। বিল পেন ডেলটন এখনো এখানে আছে? না, লুকের কাছে তোমার বিপদের কথা শুনে তোমাকে সাহায্য করতেই ছুটে এসেছিল ও। আবার রাঞ্চে ফিরে গেছে। খুব ব্যস্ত মনে হলো তাকে। আর লুক, ও কোথায়? ওকে দরকার ছিল। বেয়ার শেষ করলো রলিংস। ধন্যবাদ বোম্যান। বেয়ার খেয়ে মাথাটা একটু ঠান্ডা হলো। ইয়ে, তুমি তো খুব ক্লান্ত। বারের উপর ভর দিয়ে দাঁড়ালো বোম্যান। লাগলে বলো, আরেক গ্লাস দিই। আমার ফতুর হওয়া উপলক্ষে একটু আনন্দ করা আর কি। হুঁ, ফতুর তুমি হওনি বোম্যান, শান্ত কণ্ঠে প্রতি উত্তর করল টমাস রলিংস। চমকে তাকালো বোম্যান। হাসল টমাস। আমার ধারণা হয়তো ভুলও হতে পারে। হয়তো সত্যি সত্যি সর্বশান্ত হয়ে গেছো তুমি। কিন্তু আমি যা ভাবছি সত্যি হলে কি, টাকাগুলো ঠিকই আবার উদ্ধার করতে পারবো আমরা। নেড়েচেড়ে গানবেলটা জায়গা মতো বসালো রলিংস। হ্যামিল্টনকে দেখেছো আশপাশে? গন্ডগোলের সম্ভাবনা দেখলেই দোকান বন্ধ করে দেওয়ার অভ্যাস লোকটার। বন্দুকের আওয়াজ মোটেই সহ্য করতে পারে না। পরিস্থিতি ঠান্ডা হয়ে এলেই আবার দেখা যাবে তার চেহারা। আগেও অনেকবার এরকম দোকান বন্ধ করেছে সে। সামান্য বিপদের গন্ধ পেলেই গর্তে ঢুকে পড়ে। লোমার কথা ভাবল টমাস। তাড়াহুড়ো করে শহর ছেড়ে চলে গেছে বিল কেন? আলবার্টের সঙ্গে যাবার পর লোমার কোনো খবর পায়নি ও। লুথার স্যাম্পেলের দিকে ফিরল টমাস। আচ্ছা, আলবার্ট ফেইফার নামে কাউকে চেনেন? মুখ টিপে হাসল স্যাম্পেল। ওর পাল্লায় পড়েছিলে নাকি? মাথা দুলিয়ে সায় দিল টমাস। বুড়ো এদিকে আছে, জানতাম না তো। দুর্দান্ত নেকড়ে শিকারী লোকটা, বুঝলে। এককালে রকিতে ফাঁদ পাতার কাজ করত। লুটেরাদের বিরুদ্ধে বেশ কয়েকটা রান্সের পক্ষেও লড়াই করেছে। কোথায় থাকে লোকটা? হাসলো লুথার স্যাম্পেল। হ্যাঁ, এটা একটা প্রশ্ন বটে। এই প্রথম জানতে চাইল কেউ। একে আশপাশে দেখবে তুমি সব সময়, যাচ্ছে আসছে। আজ হয়তো দেখলে এখানে, কালই চলে যাবে আর কোথাও। নিজের কথা সহজে কাউকে বলে না সে। লোকটার খরচটাকে নাকি মেরে ফেলেছে, বলল টমাস। স্যাম্পেলের চেহারা বদলে গেল। তবেই সেরেছে। জান নিয়ে টানাটানি পড়ে যাবে এবার গর্ধবটার। লোকটার সঙ্গে দেখা করার দরকার ছিল। প্রথমবার যেখানে দেখা হয়েছিল ওখানে গিয়ে আগুন জেলে ধোয়ার সংকেত পাঠাও। বুনো জন্তুর মতো কৌতূহলী আলবার্ট। দেখবে ঠিক এসে হাজির হবে। রেলের ডিভিশন সুপারিনটেন্ডেন্ট ম্যাক কারভার খুব ভালো করে চেনে ওকে। তার কাছ থেকে কোনো খবর হয়তো পাওয়া যেতে পারে। টেলিগ্রাম করে দেখতে পারো। ম্যাক কারভার, বিগ ম্যাক নাকি? হতে পারে। আচ্ছা জজ, সবাই কি এখনো আমাকেই ক্রেডনের হত্যাকারী বলে সন্দেহ করছে? হ্যাঁ, নাস্তা সারার আগেই কথাটা কানে এসেছে আমার।
বাইবেলের বাণীর মতো বিশ্বাস করছে সবাই। আমি অবশ্য মুহূর্তের জন্যও আমল দিইনি ওসব কথায়। দরজা ঠেলে ভেতরে ঢুকলো লুক শর্ট। হাতের ভাঁজে ফেলে রেখেছে রাইফেলটা। তুমি ফিরেছ শুনে এলাম। বদমাশগুলো পালিয়েছে? এত সহজে না। তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকালো লুক। কোনো মতলব আছে মনে হচ্ছে? লাগলে বলো, আমি আছি। তোমাকেই তো দরকার। তারপরও আরও লোক লাগবে আমার। আমি আছি, বলল বোম্যান। আমিও, বলল লুথার স্যাম্পেল। কি করতে হবে বলে ফেলো। ওয়াটার ট্যাঙ্কের ঘটনা ব্যাখ্যা করল টমাস। হ্যামিল্টনের কেবিনে পৌঁছানোর পর কি ঘটেছে, ও ব্রেনের কাছ থেকে কি তথ্য পেয়েছে সেসবও বলল। জজ, হ্যামিল্টনের দোকান আর ঘরে তল্লাশি চালানোর অনুমতি চাইছি আপনার কাছে। ওকে পাওয়া গেলে আমার ধারণা আংশিক ভুল প্রমাণিত হবে, কিন্তু বাজি রেখে বলছি পাওয়া যাবে না তাকে। তারপর বলল, আমরা সবাই পুবের ট্রেন ধরে পুবে যাব। মাথা নেড়ে আপত্তি জানালো লুথার স্যাম্পেল। শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করে অন্যের ঘরে ঢোকার অনুমতি আমি দিতে পারি না, টমাস রলিন্স। তাহলে এক কাজ করা যায়। ধরুন আমরা তার দরজায় টোকা দিলাম। জবাব দিলে আর এগোবো না, কিন্তু কোনো রকম সারা শব্দ না পেলে পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজবো আমি। প্রয়োজন হলে আবার বলল, নিজ দায়িত্বেই কাজটা করতে হবে আমাকে। আমার ভুল হলে আমাকে বরখাস্ত করে শহরবাসীদের শান্ত করবেন। তাহলে হবে না? হ্যামিল্টন এসবে জড়িত। এক বিন্দুও বিশ্বাস হয় না আমার, বলল লুথার স্যাম্পেল। জজ, কল্পনাবিলাসী লোক ছিল হ্যামিল্টন। সারা জীবন অফশরীদের স্বপ্ন দেখে এসেছে সে। ধরুন এখন হঠাৎ করে তার মনের মতো মেয়ে এসে হাজির হলো এখানে। হ্যামিল্টন যদি ভাবে এই মেয়েটার অপেক্ষাতেই সে ছিল এতদিন, টাকাগুলো হাতে এলেই সফল হবে তার স্বপ্ন, সেটা কি অস্বাভাবিক হবে? হ্যামিল্টনই এসবের হোতা বলছো? জানতে চাইল জজ লুথার। তা হয়তো না, কাজ ঝাঁকিয়ে বলল টমাস। অথবা হয়তো ওর মাথা থেকেই বেরিয়েছে বুদ্ধিটা। অন্য কেউ বাতলে দিয়ে থাকতে পারে। ঠিক কিভাবে যে কি ঘটেছে এ মুহূর্তে বলা যাচ্ছে না। আদেও আমার ধারণা ঠিক কিনা তাও জানি না, তবে শিগগিরই সব জানতে পারবো আমরা। হ্যামিল্টনের দোকানের দিকে এগোলো টমাস। শূন্য রাস্তায় প্রতিধ্বনি তুলছে ওর পায়ের আওয়াজ। ওকে অনুসরণ করছে জজ লুথার স্যাম্পেল আর লুক শর্ট। দোকানের দরজায় এসে দাঁড়ালো ও। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দোকান বন্ধ থাকবে, বিজ্ঞপ্তি ঝুলছে দরজায়। এটাই সবসময় ঝুলিয়ে রাখেছে, মন্তব্য করল লুক শর্ট। দরজায় টোকা দিল টমাস। ফাঁকা শব্দ হলো কেবল। উৎকণ্ঠ হয়ে অপেক্ষা করলো ও। কোনো সাড়া নেই। টোকা দিল আবার। পেছনে ওর থাকার ঘর। একটা দরজাও আছে ও পাশে। সবাইকে নিয়ে আবার এগোলো টমাস। মনে মনে হ্যামিল্টনকে পাবার আশা করছে সে।